সবার প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে টেক্সটের একটা বিষয়। আমরা যখন কোডিং করছি, কোডিং করার সময় নানা রকম টেক্সট প্রয়োজন হয়। এই যে আমি লিখি দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে নানা রকম এই জিনিসগুলো কিন্তু বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ডামি টেক্সট পাওয়া যায়। তো এই ওয়েবসাইটগুলো যদি আমরা মনে রাখি, দুই একটা ওয়েবসাইট, তাহলে কিন্তু এই টেক্সটগুলো লেখা ইজি হয়ে যায়। এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা এক্সটেনশন নিয়ে একটু আলোচনা করি। যদিও এটা ঠিকমতো কাজ করে না, আমার সাথে সাথে সবাই একটু করে দেখবেন। হ্যাঁ, আমি প্রথমে দেখাই, তারপরে এটা করবেন, করে দেখবো আমরা জাস্ট যে কাজ করতেছে কার করতেছে না। কারণ এটা কোনোদিনও আমার ঠিক মতো হয় না এর আগেও, তো আজকে একটু দেখি হয় কিনা। কারণ এই ব্রাউজারে আমরা বেশি সময় দিচ্ছি না, কারণ কি আমরা ব্রাউজার চেঞ্জ করে ফেলবো। নেক্সট ক্লাসে আমি অন্য টেক্সট এডিটর ব্যবহার করব, এবং কেন করব সেটারও উদ্দেশ্য আছে। এইটা জাস্ট এই টেক্সট এডিটর প্রথমে রাখছি যে ইনিশিয়াল স্টেজে যখন কোড করব আমরা, অনেকে কাজ জমা দিয়েছেন যারা, অনেকে দেখছি কপি পেস্ট করছেন। আসলে এটা ঠিক না। মানে আরেকটা কোড দেখে কপি পেস্ট করে দ্রুত করার জন্য কিন্তু আমি কাজগুলো দিই নাই, যে জমা দিয়ে দিলাম। কপি পেস্ট না করে যদি টাইপ করি আমরা, তাহলে মনে হয় বেটার হয়, মনে থাকবে। কারণ এই বেসিক কোডগুলো কিন্তু সবাইকে দেখানো হচ্ছে এগুলো মনে রাখার জন্য। ওকে, এইখানে আমি দুইটা ফাইল আজকে রেডি করে রাখছি আপনাদের জন্য। ফাইল দুইটা, যেমন এক্সাম্পল, এখানে বেসিক কিছু কোডিং লেখা হয়েছে। আমাদের যে স্ট্রাকচারটা, এই যে এইখান থেকে যদি ধরি, এই যে উপরের যে স্ট্রাকচার, টাইটেল, হেড, এটাকে আমি কপি করে আমি নতুন একটা ফাইল করতেছি। এটাকে আমি সেভ করব ডেস্কটপে ক্লাস 5 দিয়ে .html। এই যে এখানে যা লিখছি এটা বেসিক স্ট্রাকচার না। এখানে এই যে এতটুক স্ট্রাকচার, এরপরে কি হবে, বডিকে আমাদের ক্লোজ করতে হবে। এরপরে যদি ফুটার লিখতে চান, ফুটার লিখতে পারেন। অভ্যস্ত থাকা ভালো। এরপরে আমরা HTML-টা শেষ করে দেব। এই যে এইটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। একটি পেজ যখন তৈরি করব, তখন এই স্ট্রাকচারটা আমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারটা, এইটা সবার কিন্তু ফলো করতে হবে। একটা পেজ আমি এখন এক্সপ্লেন করব কেন এই স্ট্রাকচারগুলো লেখা হয়েছে, কারণ এইগুলোর সাথে আপনারা পরিচিত না, আমি বলি না এর আগে। এখানে প্রথমেই যে অপশনটা, এইটা আমরা এতদিন কি দেখেছি, এইটা না লিখলেও কিন্তু আমার পেজ লোড হচ্ছে। যেমন আমি যদি শুধু P1 লিখি, পি লিখে আমি যদি এটাকে শেষ করে দিই এভাবেই, এটা কিন্তু কাজ করবে। আমি যদি এখানে প্যারাগ্রাফ লিখে আমি সেভ করলে আমার রান হচ্ছে। কিন্তু এই অ্যাডিশনাল এই বিষয়গুলো কেন লেখা হচ্ছে? প্রথমেই যে অংশটুকু, এইটা মানে আমাদের মুখস্থ রাখতে হবে। যে কোনো ডকুমেন্ট যখন আমরা প্রফেশনালি কাজ করব, HTML রিলেটেড কোনো ডকুমেন্টে, সেটা যেখানে হোক, ওয়েবসাইট হোক, অ্যাপ হোক, যেখানেই হোক, আমাকে এই কথাটি উল্লেখ করে দিতে হবে। এটা মুখস্থ রাখতে হবে। এখানে কি বলা হয়েছে, আমরা লেস দেন দিয়ে শুরু করছি। এইখানে একটা, আমরা এটাকে কি বলি, এটা বাংলাতে যদি বলি আমরা আশ্চর্যবোধক চিহ্ন বলে পরিচিত এটা। আর
ইংলিশে বলে। এটা জাস্ট আমাদের কিবোর্ডের ট্যাবের উপরে আছে বাম পাশের। তো এইটার অনেক কাজ আছে কোডিংয়ের ক্ষেত্রে, আশ্চর্যবোধক চিহ্ন বলি আমরা যেটাকে। তো এইটা লিখে ডক টাইপ, মানে ডকুমেন্টকে আমরা সব সংক্ষেপে বলতেছি ডক, হ্যাঁ। আর এখানে টাইপ HTML। এই কথাটি লিখার কারণ হচ্ছে এই লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে HTML-টা এখানে লেখা হবে এইটা লেটেস্ট HTML, হ্যাঁ। যদি এই লাইনটা না লিখি আমরা, অনেক ক্ষেত্রে কি হবে, আমি লেটেস্ট ভার্সনে HTML 5.2 বা 5.3-তে যে কোডগুলো এসেছে, যেমন সোর্স সেট, সোর্স, ইমেজ সেট, এইগুলো অনেক সময় কাজ করবে না। যদি ব্রাউজার ওল্ড হয় তাহলে এগুলো কাজ করবে না, অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এগুলো আমরা এখন ছোট পর্যায়ে আছি, এই জন্য এগুলো বুঝতে পারতেছি না। তবে সবাইকে এইটা লেখার প্র্যাকটিস করতে হবে। 1 নম্বর, আপনারা যেটা কমন প্র্যাকটিস করবেন, এই যে এই টেক্সটটা এইখানে আপনার পিসিতে হোক কিংবা নোটপ্যাড ফাইল হোক, এইটাকে সবাই কপি করে লিখবেন। এখানে কপি করে রাখলেন এইটাকে, হ্যাঁ। কপি করে রাখার পর যখনই কোনো পেজ অ্যাড করতে গেলেন, এইগুলো আর না লিখে জাস্ট ওইটাই ব্যবহার করবেন সবাই, এতে স্ট্রাকচারটা ঠিক থাকবে। দ্বিতীয় স্ট্রাকচারে আমরা HTML-এ এর আগে কি দেখেছিলাম, শুধু HTML লিখলেই হয়। এখানে যেমন HTML লিখলাম, এরপর এটাকে জাস্ট শেষ করে দিলাম, তাহলে আমার এর মধ্যে যা লিখতেছি আমার HTML কাজ করছে। কিন্তু এইখানে এইটা লেখার অর্থ কি, এটা কি আমরা এটাকে কি বলতেছি, অ্যাট্রিবিউট, হ্যাঁ। বেশ কিছু অ্যাট্রিবিউট দেখিয়েছি আমরা। অ্যাট্রিবিউট লেখার শর্ত কি, আমাকে অ্যাট্রিবিউট নেম লিখতে হবে, ইকুয়াল টু দিতে হবে, এরপরে আমরা দুইটা কোটেশন দিয়ে আমরা অ্যাট্রিবিউটটা লিখব। তাহলে মানে ল্যাঙ্গুয়েজ বোঝানো হচ্ছে, EN। এইটা কেন লিখলাম, এটা না লিখলেও তো যা হয় তাই হয়। তাহলে লিখার কারণ কি, লিখার কারণ হচ্ছে যেহেতু আমরা ব্রাউজার যখন ইনস্টল করছি এখানে বলে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ কি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু যেসব দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাই, ধরেন এই যে ব্রাউজারটা কেউ জার্মানিতে ইউজ করতেছে, তো এইখান থেকে সে সেটিং থেকে এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ সেটিং, এই যে ল্যাঙ্গুয়েজ সেটিং আমাদের ইংলিশ করা আছে, এই সেটিংস থেকে সে এটাকে জার্মানি ল্যাঙ্গুয়েজ কিংবা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে করে রাখছে। এখন যদি আমরা এখানে উল্লেখ না করে দিই আমার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ অথবা বাংলা, যেটা BN, বাংলা যদি আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ হয় তাহলে BN লিখবো। এরকম প্রত্যেকটা কোডের জন্য ল্যাঙ্গুয়েজ কোড আছে, এটা লিস্ট আছে, আপনারা সার্চ দিলেই পাবেন। তো এইখানে যদি উল্লেখ না করে দিই তাহলে ব্রাউজার কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখি না, প্রথমেই ট্রান্সলেশন অপশন দিয়ে দেয়, এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ট্রান্সলেট দিস পেজ। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে বলে দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। তো যখনই সে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করে আপনার ব্রাউজারে, তখনই কিন্তু আপনাকে অপশন দিবে যে কনভার্ট দিস ল্যাঙ্গুয়েজ ফ্রম বাংলা টু ইংলিশ অর ইংলিশ টু বাংলা। এই জন্য এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি আমরা না দিই তাহলে অটো যে ট্রান্সলেশন অপশনটা আসে বিভিন্ন ওয়েবসাইটে আমরা ঢুকলে দেখতে পাই, এটা ইংলিশ আছে, এটাতে নাই। কিন্তু অন্য অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন এখানে ঢোকার সাথে সাথে এখানে ট্রান্সলেশন অপশন চলে আসে, ট্রান্সলেট দিস পেজ। তো এইটাই কন্ট্রোল করে এই অপশনটুকু, ঠিক আছে। এরপরে এইখানে মেটা, বেশ কিছু মেটা আছে। আমরা যদি W3 স্কুলে দেখি HTML মেটা ট্যাগ, এইখানে বেশ কিছু মেটা ট্যাগ আছে যেগুলো ব্যবহার করা হয়। আমি এক্সপ্লেন করব কোনটা কেন ব্যবহার করা হচ্ছে। আমরা যদি এই যে প্রথম যেটা ব্যবহার করেছি আমি, এইটা ব্যবহার করার প্র্যাকটিস করবেন সবাই। কারণ কি,
UTF-8 এটা হচ্ছে আমার টেক্সট ফরম্যাটিং একটা অপশন, যেটা ব্রাউজারকে আমার টেক্সট যে আমরা লিখছি, যে এখানে ইংলিশে লিখছি আমরা, এই যে এই ইংলিশগুলো ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টার ফরম্যাটিংটাই হচ্ছে এইটা যদি আমরা উল্লেখ করে দিই, এই একইভাবে এই ওয়েবসাইট কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে যখন যাবে তখন এটা ব্রাউজার খুব সহজে রিড করতে পারবে। অথবা অনেক ব্রাউজার যদি সাপোর্ট না করে এই ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অটো কনভার্টিং করে ব্যবহার করবে। তো এইটাকে আমরা সবাই ব্যবহার করার চেষ্টা করব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশন দেওয়া আছে, কিন্তু বেশ কিছু ডেফিনেশন দেওয়া আছে, আপনারা এইভাবে সার্চ দিলেই পাবেন। আমি এক্সপ্লেন করতেছি যে যতটুকু ম্যান্ডেটরি প্রয়োজন। এরপরে এই যে এই লাইনটা লিখেছি, গত ক্লাসে আমরা ইমেজ, বেশ কিছু স্টাইলের ইমেজ দিয়ে রাখছিলাম, যে এই ব্রাউজারের জন্য অটো ছোট হয়ে যাবে, ওই ব্রাউজারের জন্য একাই রিসাইজ হয়ে যাবে। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট এটার জন্য। যদি আমার পেজটাকে রেসপন্সিভ করতে চাই, যে আমি যেই সাইজে ঢুকবো এটা অটোমেটিক আমাকে কনভার্ট করে নেবে, আমার ইমেজ যদি থাকে ইমেজটাকে অটো সে কনভার্ট করবে, এইটা যদি আমি করতে চাই নর্মালে, তাহলে আমাকে এইখানে এই লাইনটা দিতে হবে। ঠিক আছে, এখানে কি লেখা আছে? প্রথমে নেম হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট কোনটা? আমার যে ডিসপ্লে, এই ভিউ পোর্ট, এটা হচ্ছে আমার যে ডিসপ্লেটা, এইটাই হচ্ছে আমার পোর্ট। হ্যাঁ, এইটা যখন আপনি লিখে দিবেন তখন সে ডিসপ্লেকে আইডেন্টিফাই করবে। এরপরে কন্টেন্ট উইথ, ডিসপ্লে উইথ, এই কথার অর্থ কি? আমার যে কন্টেন্টটা আছে এইটাকে সে ডিসপ্লে যে উইথ আছে আমার, এই উইথে অটো কনভার্ট করে নেবে। যদি আমার এইখান থেকে এটার অনেক আছে, আমি ডিসপ্লে উইথ এইখানে না দিয়ে যদি 1200 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কি করবে? সে কিন্তু আমার ডিসপ্লেকে ওই উইথে কনভার্ট করবে। ঠিক আছে, এরপরে এই লাইনটা যেটা লেখা আছে ইনিশিয়াল স্কেল 1.0। ইনিশিয়াল স্কেল বলতে কি বোঝাচ্ছে? যে স্কেলিং বলি না আমরা, যে ছোট বড়, জুম ইন জুম আউট, এই যে জুম ইন জুম আউট। ইনিশিয়াল স্কেল যেই ডিসপ্লেটাই ঢুকুক না কেন, ইনিশিয়াল স্কেল 1 মানে এটা ইনিশিয়াল স্কেল 100%। এরপরে আপনি যদি কমান্ড বাড়ান সেটা কিন্তু এটা কমবে বা বাড়বে। ঠিক আছে, তো এই যে এইখান থেকে এতটুক যে অপশনটা, এরপরে আমরা টাইটেল সবাই জানি, হেডিং, বডি, ফুটার, HTML এগুলো সবাই জানি। এইখানে যে 4টি লাইন, এইটা আমরা জেনারেল প্র্যাকটিসে আজ থেকে, এখন থেকে আমি যদি এরপর এক্সাম্পল যেগুলো দিব, আমি আশা করব এই অংশটুকু সবাই লিখবেন। আমি ওই ফাইলটাও দরকার হলে এই ফাইলটা দিয়ে দিব আপনাদের, এতে আপনাদের এই প্র্যাকটিসটা সবাই করবেন, এই স্ট্রাকচারটা ফলো করে তারপরে আমরা কোডিং শুরু করব। কোডিং কোথায় করব? আমার বডির মধ্যে। আর বাকিগুলো অংশ আমি বিভিন্ন কাজে ব্যবহার করতেছি। এই প্র্যাকটিসটা না করলে ভবিষ্যতে যখন কোনো বড় প্রজেক্ট করবেন, থিম করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। বুঝাইতে পেরেছি আমি বিষয়টা? একটু বেশি ডিপলি কথা বললাম। ডিপলি বলতে কি বেশি কথা বলছি, বুঝতে পারছেন? এরপরে যখনই কোনো আমি দেব হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, আমি চাই এইটা যেন থাকে, এই স্ট্রাকচার যেন সবাই ফলো করে। শুধুমাত্র কোড লিখে দিয়ে দিলাম এটা যেন না হয়। এটা আমি দিয়ে দিব, এটা সবাই কপি করে রেখে, এইখানে আমি এই যে ফাইলটা তো কপি করছি আমি ক্লাস 5, এটা সবাই রেখে দিবেন, জাস্ট এটাকে কপি করে নিয়ে রিনেম করে ব্যবহার করবেন, তাহলে প্রবলেম হবে না। এখন আসেন, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে এত কিছু লিখলাম, এটা ইজিলি করার ওয়ে আছে। হ্যাঁ, এত ঝামেলা করার দরকার নাই। এই ঝামেলা না করার জন্য এক্সটেনশন আছে কিছু। এখানে আমি যদি প্লাগইনস দেখতে পাই, এখানে বেশ কিছু প্লাগইনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই প্লাগইনসগুলোর কাজ কি? এই প্লাগইনস আমাকে এই যে এখানে যে লিখছি আমরা, এই লেখাগুলোকে ইজি করে দেবে। হ্যাঁ,
তো এই ইজি করার জন্য আমরা বেশ কিছু প্লাগইন ব্যবহার করব ডে বাই ডে। তবে এখন একটা প্লাগইন আমি আগে বলছি, এটা কাজ করবে কিনা কোনো গ্যারান্টি নাই, এটা বেশিরভাগই কাজ করে না আমি আমার এক্সপিরিয়েন্সে। কেন করে না, লেটেস্ট ভার্সনগুলোতে এই প্রবলেমে, যেমন আপনাদের গত ক্লাসেও এই যে এই প্রবলেমটা আমি সলভ করছিলাম, এই যে এটা সবার সলভ হয়েছে তো নাকি এখান থেকে? ZEN কই? এটাকে যদি ইনস্টল করি এখান থেকে দেখি আসে কিনা। এটা আমি আসলে ইউজ করি না, এই জন্য আমি আজকে প্রথম ট্রাই করলাম, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমরা ব্লক অথবা ভার্চুয়াল কম্পোজার, আমি নেক্সট ক্লাসের আগে আমি দুইটাকে একটু দেখব, সবার জন্য কোনটা সুবিধা হয় সেটা আমি রিকমেন্ড করে দেব। অনেকে সাবলাইম টেক্সট ইউজ করে, ওটাও করতে পারেন যারা ইউজ টু, আর যারা ইউজ টু না তাদের আমি প্রিফারেবল যেটা হয় সেটা। আমি ব্লক ইউজ করি, ব্র্যাকেট আর ভার্চুয়াল কম্পোজার। আচ্ছা, এটা ডাউনলোড হতেই আছে। আচ্ছা, এখানে অনেক কিছু চলে আসছে দেখি। আচ্ছা, জেন কোডিংও আসছে। আচ্ছা, এখানে জেন আসছে, ওইটা সাথে সাথে বহুত কিছু নিয়ে আসছে, এত কিছুর দরকার ছিল না ওইভাবে। আচ্ছা, যাই হোক, ওইটা প্রবলেম না। এখন জেন কোড কেন দিলাম আমরা এটা আপনাদের দেখায়। জেন কোড যখনই এখানে চলে আসবে তার মানে এটা কাজ করতেছে। তখন যদি আমরা কিছু শর্টকাট মনে রাখি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। যেমন HTML লেখার জন্য HTML লিখলাম, ক্লোন দিলাম, এরপর 5 লিখে কন্ট্রোল এবং ই চাপবো একসাথে। দেখছেন এতক্ষণ যে মুখস্থ বিদ্যা করার কথা বললাম এটা একাই চলে আসলো 10 লাইন। আবার দেখাই, আমি HTML লিখব, একটা ক্লোন দিব, 5 কেন লিখলাম, HTML5 করতে চাচ্ছি আমরা। এখন জাস্ট কন্ট্রোলে চাপ দিয়ে ইতে চাপ দিব, ওইটা কপি করে রাখার প্রয়োজন নাই। যদি জেন কোডিং কাজ করে আপনাদের, জাস্ট এইটা মনে রাখবেন শর্টকাটটা। এরপরে আরও মজার বিষয় হচ্ছে, আমি চাচ্ছি প্যারাগ্রাফ লেখার জন্য না, তো প্যারাগ্রাফ লেখার জন্য যদি আমি পি লিখে কন্ট্রোল ই দিই, দেখছেন হেডার 1 লিখতে চাচ্ছি আমি, H1 লিখলাম, লিখে কন্ট্রোল ই দিব। এরপরে আমরা তো এইটা সবাই ইনস্টল করে নেবেন, এটা অনেক কাজে দিবে। এখন আমরা যেটা দেখব, এখানে এক্সাম্পল একটা ফাইল রাখছি। মোটামুটি আমরা যা শিখেছি এই পর্যন্ত এখানে কিন্তু দেওয়া আছে, শুধু ইমেজ নাই। এখানে হেডিং, এই যে কালার করা আছে, এরপরে একটা লিঙ্ক তৈরি করা আছে, এখানে লেখা আছে, সব কিছুই কিন্তু এখানে আছে। তো সিএসএস শেখার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই যে দেখেন, এইটাকে কিন্তু আমি ওইভাবেই করে রাখছি। এখানে সিএসএস কিভাবে অ্যাড করছি আমরা, এটাকে কি বলি আমরা বলেন তো? এখানে তাহলে শুধুমাত্র আমরা H1 এর উপর ইয়ে করেছি, এটাকে গ্রিন করা হয়েছে, তাই না? তো এই যে এইখানে শুধু গ্রিন করা হয়েছে, এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, আমরা এটাকে ইজিলি ইন্সপেক্ট করতে পারি। আমি প্রথমে ইন্সপেক্ট দেখিয়েছি আপনাদের, এরপরেও আমরা এই যে এই পেজটাতে আমি চাচ্ছি যে এখানে কি করা হয়েছে আমি একটু ডিটেলস দেখতে চাচ্ছি। অনেক সময় কি হয়, কালারের একটা বিষয় থাকে না, যে কি কালার ব্যবহার করছে। এখানে গ্রিন তো দেখতে পাচ্ছি, গ্রিন ব্যবহার করলাম, গ্রিন হয়ে গেল, কিন্তু অনেক সময় কালার কোডিং থাকে না, একটা নির্দিষ্ট কোড। তখন এটা আপনি যদি হুবহু কপি করতে চান তখন কিন্তু এটা প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ব্রাউজারে রাইট ক্লিক করে, এখানে গুগল ক্রোম ব্যবহার করতেছি আমি, সব ব্রাউজারে ইন্সপেক্ট অপশন আছে, এক এক ব্রাউজারে এক এক রকম, সবগুলোতে আপনি রাইট ক্লিক করেই পাবেন আশা করা যায়। তো এখানে যদি জাস্ট ইন্সপেক্টে ক্লিক করি,
এইখানে আমি দেখতে পাচ্ছি এই যে এই পার্টটা হচ্ছে আমার HTML, আর এই যে নিচে যে পার্টটা এটা হচ্ছে আমার স্টাইল। ঠিক আছে, এখন এইখানে যদি আমি এই যে এই বাটনটাতে ক্লিক করে এটাতে ক্লিক করি, দেখেন এই যে H1 গ্রিন লেখা আছে, এটা কিন্তু শো করতেছে। এখন আপনি এই অবস্থায় চাইলেন যে আমি কালারটা একটু চেঞ্জ করে দেখি তো অন্য কোনো কালার দিব, তাহলে কি করতে পারেন, দেখেন এই যে গ্রিন কালার যেটা আছে এখানে যদি ক্লিক করি আমি, এখানে কালার প্যালেট কিন্তু চলে আসে। আমি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করলে এটা লাইভ চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাইছেন। এখন কি করতে হবে আমাকে, জাস্ট এটা যদি পার্মানেন্ট করতে চাই, লাইভ চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমি যদি পেজটা রিলোড দিই আবার কিন্তু আগের অবস্থায় ফেরত যাবে, কারণ আমি তো এইখানে চেঞ্জ করি নাই। আমি কোথায় চেঞ্জ করলাম, আমার এই যে ইন্সপেক্ট যেখানে করেছি সেইখানে। তাহলে এইটাকে আমি যদি লাইভ চেঞ্জ থেকে যদি আমার ফাইলে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করব, আমি এখানে কালার সিলেক্ট করলাম, এরপর জাস্ট আমি এই লাইনটাকে কপি করলাম, এখান থেকে কপি করে আমি এই যে এইখানে রিপ্লেস করে দিলাম। এখন সেভ যদি দিই, আমি এখন যদি রিলোড দিই, আমার কালার কিন্তু ওই অরেঞ্জই থেকে গেল। ঠিক আছে, এই যে ইন্সপেক্ট বিষয়টা, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন H1 আমরা কিন্তু কিছু লিখি নাই, কিন্তু এখানে বেশ কিছু CSS লিখে ফেলেছে সে। এর কারণ কি, আমার বেসিক H1 H2 H3 জন্য ব্রাউজার কিন্তু একটা স্টাইল তৈরি করে ফেলে, ওই স্টাইলগুলোই কিন্তু এখানে ডিসপ্লে করা আছে। তো আমরা বিভিন্ন কাজে যখন কালার চেঞ্জ করি, যে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কি কালার দিব, এইরকম ক্ষেত্রে কিন্তু এইখানে আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এইখান থেকে আমি কালার প্যালেটে যে কোনো কালার আমি এখানে চেঞ্জ করে যে কোনো কালার আমি ব্যবহার করতে পারি। এই যে কোডটা চলে আসলো, এই কোডটা আমি জাস্ট নিয়ে আমার এখানে ব্যবহার করলাম, তাহলেই আমি এক্স্যাক্ট কালার পেয়ে যাব। এছাড়াও কালার দেখার জন্য আরেকটি ওয়ে আছে, এখানে আমি যে কোনো কালারে ক্লিক করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার পিকার, এটাতে যদি ক্লিক করি, আমি ক্লিক করার পর আমি ডিসপ্লেতে যেখানেই নিয়ে আসি না কেন, আমার কিন্তু অপশন আসতেছে, এই যে জুম করে ফেলতেছে এটাকে। আমি যদি এইখানে ক্লিক করি, কিংবা এই যে ব্ল্যাকে আমি এক্স্যাক্ট পয়েন্টে যদি ক্লিক করি, তাহলে আমার ওই কালারটাই কিন্তু সে পিক করে নেবে এবং এটাকে অটো সে চেঞ্জ করে ফেলবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা আমরা যখন CSS শিখবো, এটা প্রচুর ব্যবহার করব আমরা, এই জন্য এটাকে আগে আমি দেখিয়ে দিলাম আপনাদের আজকে। এর আগেও দেখিয়েছি, তবে এটা জাস্ট রিভিউ করার জন্য। এরপরে আসেন আমরা এই যে এখান থেকে H1 H2 প্যারাগ্রাফ লিখছি, এই যে প্যারাগ্রাফ, এই টেক্সটগুলো আমরা ব্যবহার, যেমন এখানে আনঅর্ডার লিস্ট, এই টেক্সটগুলো আমরা কিন্তু সবসময় লিখতে একটু বিরক্ত বোধ করি, এই জন্য বিভিন্ন জায়গায় কপি করার জন্য যাই। তো এই কপি করার জন্য আমরা দুইটা ওয়েবসাইট আপনাদের মনে রাখার জন্য আমি দিব, আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের। এক নাম্বার হচ্ছে মিট দ্য ইপসম, এই যে হ্যাঁ, এই যে ওয়েবসাইট মিট দ্য ইপসম, এই ওয়েবসাইটে আসলে আপনি হিউজ টেক্সট পাবেন। এগুলো যে কোনো টেক্সট আপনি জাস্ট কপি করে ব্যবহার করতে পারেন। দেখছেন বিভিন্ন কালার, বিভিন্ন রকম টেক্সট, বিভিন্ন সাইজ, ইংলিশ, চাইনিজ, সব কিছুই আছে। এটা হচ্ছে আমি কুইক যদি ব্যবহার করতে চাই, এই ওয়েবসাইট ব্যবহার করতে পারি, অথবা আরেকটি ওয়েবসাইট আছে loramipsum.io। এইখানে আরেকটি সুবিধা আছে, এখানে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এখানে ইমেজে যদি ক্লিক করি, ইমেজ প্লেস হোল্ডার যেগুলো বলে, প্লেস হোল্ডার বলতে কি বোঝাচ্ছে, আমি এর আগে ক্লাসে ইমেজ অ্যাড করা দেখিয়েছি, ওইখানে দেখেন এই যে বিভিন্ন টাইপের ইমেজ কিন্তু তারা দিয়ে রাখছে। আমি জাস্ট এই লিঙ্কটা যদি কপি করি, তাহলে কিন্তু এই ইমেজটা পেয়ে যাব আমি। দেখছেন বিভিন্ন সাইজ, বিভিন্ন রকম ইমেজ তারা এখানে ব্যবহার করছে। তো এইখান থেকে আমি যদি জাস্ট প্লেস হোল্ডারটা কপি করি, এই টেক্সটটা, এই যে আমি যদি নতুন ব্রাউজারে ওপেন করি, এই যে ইমেজ দেখাবে। তো এই ইমেজটাই যদি আমি আমার এইখানে দিয়ে দিই, আমি এখানে চাচ্ছি এক ইমেজ দিতে, তো
তো এইখানে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমার কষ্ট করে ইমেজ খুঁজতে হলো না, ডাউনলোডও করতে হলো না। তো আমি ইমেজের জন্য কি IMG লিখলাম, এই কন্ট্রোল ই চাপলাম, এটা প্র্যাকটিস। এই যে দেখছেন কত সহজ, আমাকে কিন্তু পুরো লাইনটাই সে করে দিল। আমি শুধুমাত্র আমার সোর্স লিঙ্কটা কপি করলাম, সেভ দিলাম। এবার আমি যদি আমার পেজটাকে রিলোড করি, এই যে ইমেজ চলে আসছে। ঠিক আছে, এইখানে ঠিক একইভাবে টেক্সটের যেমন আছে তেমন ইমেজের আছে, বিভিন্ন প্লাগইনস আছে, জেনারেটরস আছে। জেনারেটরসটার কাজ কি? জেনারেটরসটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট লাইন জেনারেট করতে পারবেন। হ্যাঁ, এইখানে হিউজ এই ওয়েবসাইটটা বেশি আমি প্রিফার করি, এটার চেয়ে এইটা বেশি প্রিফার করি। হ্যাঁ, এটা ব্যবহার করবেন, আপনি ইজি কিন্তু টেক্সটগুলো নিতে পারবেন ডিজাইন করার ক্ষেত্রে। যেমন এখানে জেনারেটর আছে, হোম পেজে আসলে এখানে আপনি ইচ্ছা করলে কিন্তু জেনারেটর করতে পারেন। সেন্টেন্স, এখানে সেন্টেন্স, এখানে ওয়ার্ড দিয়ে দিলেন 5 সেন্টেন্স, জেনারেটে ক্লিক করেন, এটাকে 5 1 2 3 4 5টা সেন্টেন্স তৈরি করে ফেলছে। এরপরে আমি এখান থেকে ওয়ার্ড 100 ওয়ার্ড দিয়ে জেনারেট দিলাম, এখানে কিন্তু 100 ওয়ার্ডের আর্টিকেল জেনারেট করছে। এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন, এটা সারা জীবন কাজে লাগবে। এই দুইটা ওয়েবসাইটের মধ্যে আমি আপনাদের লিঙ্কে দিয়ে দেব, এই দুইটাই। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমরা আমাদের আলটিমেট টার্গেট কি, যখন কোডিং করব আমরা এইখান থেকে HTML লিখব, এই যে যা লিখছি, সাপোজ আমি এখানে আমার মতো করে ইচ্ছা মতো লিখলাম, লিখার পর আমি এটাকে সেল করলাম কারো কাছে। তো সেল করার পরে একজন ডেভেলপার এটাকে ওপেন করলো, করে সে এমনই আমি হিজিবিজি করে রাখছি, সে কিছুই বুঝতে পারলো না। তখন তার জন্য কি হবে? প্রজেক্টটা কমপ্লিট করা কঠিন হয়ে যাবে না? সাপোজ আপনি যদি 10 জনের একটা টিম কাজ করতেছেন একটা পেজের জন্য, তো আপনি চাইলেন যে এইরকম করে দিলেও তো HTML কাজ করে, আমি যদি কোনো গ্যাপ না দিই তাও তো কাজ করে, তো আমার দরকার কি গ্যাপ ট্যাপ তৈরি করার? আমি ইচ্ছা মতো যেখানে যা ইচ্ছা তাই লিখব। তো এইরকমভাবে যদি দিই আমরা, এটা স্ট্যান্ডার্ড ফলো করে না। হ্যাঁ, তো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড, এইখানে দেখছেন লেখাগুলো কেমন করে লেখা হয়েছে, হেডার এইখানে লেখা হয়েছে, এইখানের হেডার আর এইখানের হেডার কিন্তু একই সমানে আছে। তারপরে এর পেটের মধ্যে যদি বলি আমরা মেটা স্টাইল এগুলো আসছে, এরপরে আবার বডি কিন্তু একইভাবে আসছে, এরপরে H1 H2 H6 এটা কিন্তু আলাদাভাবে চলে আসছে। এই যে স্ট্রাকচারিং যে ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা সবাই চেষ্টা করব এই ফরম্যাটটা যেন ঠিক থাকে। দেখেন এইটা রিড করতে অনেক সুবিধা হচ্ছে না, অথচ আমি যদি এটাকে একেবারে হিজিবিজি করে দিতাম, যেমন এইখানে আমি স্টাইল লিখছি, এটাকে আমি এইভাবে দিলাম, আমার এইভাবে দিলে কোনো প্রবলেম নাই, তো আমার তো কোড কাজ করবে। কিন্তু এখানে শুধু একটি অ্যাট্রিবিউট ব্যবহার করছি, এখানে যদি একের অধিক অ্যাট্রিবিউট হতো, 50টা অ্যাট্রিবিউট, এইভাবে দিলেই পেজের অবস্থা কেমন হবে? আমি যদি একটা উদাহরণ দেখি, যেমন এই পেজের আমি যদি ইন্সপেক্ট করি, এই যে দেখছেন, এইটা যদি কোনো ডেভেলপারকে দেওয়া যায় যে তুমি এইখান থেকে কিছু একটা এডিট করো, তাহলে তার অবস্থা কি হবে? এগুলো CSS, এখান থেকে কোনো এক লাইন CSS খুঁজে বের করা টাফ না? তো এইটার সমাধানের জন্য আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু আমরা কমেন্ট করতে পারি এখানে। যেমন আমার এই সেকশনটা হেডার, আমি হেড এখানে কমেন্ট করে দিলাম, দিস সেকশন ইজ ফর, এত কিছু না লিখে আমি এখানে আরেকটা লিখতে পারছি, হেডার স্টার্টেড। আবার যেখানে শেষ হবে, আমার হেডার এখানে শেষ হয়ে গিয়েছে, আমি এখানে হেডার ইনডেট লিখে দিলাম। হ্যাঁ,
এই যে কমেন্টটা লিখলাম, তাহলে কেউ যখন আসবে ওয়েব পেজে এই পেজটা এডিট করতে, তখন তার জন্য সুবিধা হবে না? এখন এই কমেন্ট লেখার পর আমি যদি এটাকে রান করি, একটু দেখি কেমন দেখায়। দেখছেন এই যে হেডার স্টার্টেড আর হেডার ইন্ডেড এক জায়গায় হয়ে গেছে, ওয়েবসাইটের উপরে চলে আসছে। তাহলে আমার কমেন্ট করে লাভ কি হলো? আমি তো ডেভেলপারের জন্য রাখবো এটা, আমি তো আম জনতাকে দেখাতে যাচ্ছি না এটা। তাহলে এই যে ডেভেলপারের জন্য কোড, যেটা আমি সাধারণ জনগণের কাছ থেকে হিডেন করে লেখার জন্য ছোট্ট ট্রিক ব্যবহার করব। HTML এর ট্রিকটা হচ্ছে, আমরা লেস দেন দিয়ে শুরু করব, আশ্চর্যবোধক চিহ্ন যেটা বললাম এটা ব্যবহার করব। এরপরে দুইটা কি বলি আমরা এটাকে, ড্যাশ, দুইটা ড্যাশ ব্যবহার করব, হ্যাঁ, একসাথে। এরপরে যেখানে আমার কমেন্টটা শেষ হবে সেইখানে কি করব, দুইটা ড্যাশ ব্যবহার করে আমার গ্রেটার দেন করব। দেখছেন এটা আলাদাভাবে একটা কালার হয়ে গেল না, সবুজ কালার। এখন এটাকে সেভ করে যদি আমি রিলোড দিই, দেখছেন চলে গেছে, কিন্তু এটা হেডার স্টার্টেড কিন্তু নাই আর, কিন্তু হেডার ইন্ডেড আছে। কারণ কি, এইখান থেকে আমার এইটাকে আমি নর্মাল টেক্সট আকারে নিচ্ছি। এখন ব্রাউজার আমাকে এটাকে, আমি যদি ইন্সপেক্ট করি, ব্রাউজার এটাকে প্যারাগ্রাফ আকারে ধরবে। এই যে বডি, এই যে হেডার ইন্ডেড, হ্যাঁ, এটাকে একটা জাস্ট বেসিক টেক্সট আকারে কনভার্ট করে নিয়েছে ব্রাউজার, যেহেতু আমি বলে দিইনি যে এটা একটা কমেন্ট। তাহলে এইটাকে কমেন্ট আউট করার জন্য আমরা কি করব, একই ওয়ে এইখান থেকে শুরু করলাম এবং এইখানে শেষ করলাম। এখন এই যে দুইটা কমেন্ট করার জন্য যে ট্যাগটা, এই ট্যাগের মাঝখানে আমি যদি 200 লাইনও টেক্সট লিখি, যেমন এইখানে আমি এই যে লরাম ইপসাম যেটা, এইখান থেকে আমি এই যে পুরো যে টেক্সটটা, এই টেক্সটটাকে আমি নিয়ে এখানে কমেন্ট হিসেবে দিলাম। ঠিক আছে, এই যে কমেন্ট হিসেবে দিলাম, দিয়ে আমি যদি সেভ করি, এখানে আলাদা লাইনও আছে, আমি সব লাইনগুলোকে সেপারেট করে দিলাম। অনেক বড় টেক্সট নিয়ে আসছি। এই যে এই পুরোটাই কিন্তু আমি কমেন্ট দিয়ে হিডেন করে দিলাম। এখন আমি যদি পেজকে লোড করি, আমি কিন্তু কিছুই দেখতে পাবো না। আমি যদি কন্ট্রোল ইউ চাপি, দেখছেন এখানে কিন্তু আছে এইগুলো, কিন্তু আমাদের যারা ইউজার ওয়েবসাইটে ঢুকবে তারা কিন্তু এটাকে দেখতে পাবে না। বুঝাইতে পারছি ব্যাপারটা, কমেন্ট কিভাবে করতে হয়? এই কোডটাকে মনে রাখতে হবে এবং এইটা প্র্যাকটিস করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন কোনো কিছু, আমাকে দেখানোর জন্য হোক কিংবা ক্লাসের জন্য হোক, তখন এইরকম কমেন্ট দিয়ে রাখবেন যে আমি এইটা এই জন্য ব্যবহার করছি। তাহলে আপনার প্র্যাকটিসও থাকবে এবং আমি যখন দেখব তখন বুঝতে পারবো যে এটা কেন ইউজ করা হয়েছে, কেন করছে, আপনি কতটুকু বুঝলেন। হ্যাঁ, এই জন্য এই অপশনটা আমরা মনে রাখবো, কমেন্ট কি করে করতে হয় যে কোনো লাইনে। তাহলে এই ওয়েবসাইট এবং এই কমেন্টের বিষয়টা, এই দুইটা কিন্তু আমাদের হ্যান্ডি টুল, ইউজফুল। ঠিক আছে, এইগুলো বিষয় কিন্তু কোডিং করার জন্য ইম্পর্টেন্ট। আমি এখানে শেখাচ্ছি আপনাকে গড়ে যে এইভাবে কাজ হয়, এইভাবে করলেই হয়ে গেল, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবেন, তখন যদি এই কাজগুলো না করেন, তখন কিন্তু আপনার কোডকে স্ট্যান্ডার্ড, যেমন আমরা কোড কিনি কোথায় থেকে, বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন themeforest.com সবচেয়ে বড় মার্কেট প্লেস। হ্যাঁ, এইখানে আমরা যদি themeforest.com এ যাই, এখান থেকে আমরা এই যে HTML সেকশনই আছে আলাদা, পপুলার টেমপ্লেট, এখানে বেশ কিছু HTML টেমপ্লেট আছে। যেমন এটার দাম কত, $35, দেখছেন। আমি যদি ভিউয়ে যাই,
এই যে এটা সুন্দর করে ডিজাইন করে রাখছে, আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এই যে ডেমো HTML ডেমো। এখন এই যে ওয়েবসাইটগুলোতে এই প্রজেক্টটা ওরা সাবমিট করছে, $35 করে সেল করতেছে, ঠিক আছে। এই পর্যন্ত সেল হয়েছে কত দেখছেন? ৮৬,৫৬৯ বার। এখন ক্যালকুলেটর নিয়ে বসেন, সে একটা থিম বানিয়ে কত টাকা আর্ন করছে। এখন আপনি সাপোজ যে কোনো কোড সাবমিট করলেন, আমি যদি নিউ এস দিই, এখান থেকে ফিল্টার করলাম কর্পোরেট, আচ্ছা আরও পার্সোনাল ওয়েবসাইট, এইখান থেকে নিউ এস দিলাম, যেগুলো নতুন আসতেছে মার্কেটে। এই যে এটা $12 অলরেডি 1 সেল হয়েছে। কবে আপলোড করছে? এই মাসের 13 তারিখে, ঠিক আছে। তো এই যে আমি কোডগুলো ব্যবহার করব যখন এইরকম কোনো ওয়েবসাইটে সাবমিট করব কোনো টেমপ্লেট তৈরি করে, তখন যদি আমি এই জিনিসগুলো ব্যবহার না করি, এই যে কমেন্ট, তারপরে এই যে এখানে ভিউ পয়েন্ট, এগুলো যদি না ব্যবহার করি, তারপরে আমার কোড যদি স্ট্রাকচার এইরকম না থাকে, তাহলে এগুলো ওয়েবসাইট কিছুতেই আপনার প্রজেক্ট অ্যাকসেপ্ট করবে না। তাদের নির্দিষ্ট কমপ্লায়েন্স আছে, রুলস আছে, এই রুলসগুলো যদি মেনটেন না করেন তাহলে কিন্তু কিছুতেই আপনার প্রজেক্টকে এরা অ্যাকসেপ্ট করবে না। আপনার লোকাল ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতে পারে, কারণ সে কিছুই জানে না, কিন্তু যখন এইগুলো প্রজেক্ট আমি কিনে নিয়ে আমি যদি এডিট করে ব্যবহার করতে চাই, তখন আমি ঢুকলে আমি বুঝতেই পারবো না যে কোথায় কী করে রাখছে। এইরকম কমেন্ট করার অভ্যাস সবাই করবেন, ঠিক আছে। এই গেল মোটামুটি আলোচনা। এরপরে আমরা দেখব HTML এর কয়েকটা ট্যাগ। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে অডিও। আমরা অনেক সময় ওয়েবসাইটে অডিও অ্যাড করতে চাই। অডিও যদি অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করব? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। অডিও কিভাবে অ্যাড করতে হয়। অনেক ওয়েবসাইটে দেখবেন ঢোকার সাথে সাথে গান বাজনা শুরু হয়ে যায়, বিভিন্ন সাউন্ড দেওয়া থাকে। এই সাউন্ডগুলো আমি চাচ্ছি এইখানে অ্যাড করব। কি লিখলাম? হেডার 2 লিখে আমি মাই অডিও ফাইল। অডিওর জন্য ট্যাগ কি? অডিও। হ্যাঁ, কি করতে হবে দেখছেন? এই যে জেন কোডের সুবিধা, আমি অডিও লিখে জাস্ট Ctrl-E চাপলাম, আমাকে কিন্তু পুরো দিয়ে স্ট্রাকচারটা দিয়ে দিল। কি করতে হবে? অডিও, এখানে সোর্স, অডিও শেষ হয়ে যাবে। তাহলে সোর্সে আমরা কি করব? আমার অডিও ফাইলটাকে শো করে দিতে হবে। তো অডিও ফাইল করার জন্য আমি কি অডিও ওয়েবসাইট থেকে নিয়ে আমি লিখব প্লেস হোল্ডার অডিও। আমি জাস্ট ইন্টারনেট থেকে কোনো ফাইল নিচ্ছি, যেটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ব্যবহার করার জন্য। আপনাদের যদি কোনো সং থাকে ডেস্কটপে, ওইটাকেও ব্যবহার করতে পারেন। এখান থেকে এই যে বেশ কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ, এটা যে কোনো ফাইলকে যদি ক্লিক করি আমরা এখান থেকে, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা অনেক বড়, ছোট সাইজ নাই। আচ্ছা, এখানে আছে, এই যে জাস্ট কয়েক কিলোবাইট। এই ফাইলটা আমি ডেস্কটপে রাখলাম, নাম দিলাম অডিও, এক্সটেনশনটা কি? MP3। হ্যাঁ, তাহলে আমার এখানে বলে দিতে হবে কি? audio.mp3। অন্যান্যগুলোর মতো এইটাও একই বিষয়, শুধু আমাকে মনে রাখতে হবে কোডটা। তাহলে পেজ যদি রিলোড দিই,
কিছু চেঞ্জ হলো? দেখতে পাচ্ছি কিছু হয়ে গেল? কিছুই নাই। কারণ কি? আমি কোনো কন্ট্রোলার এখানে বলে দিই নাই যে এটার কোনো কন্ট্রোলার থাকবে কি থাকবে না। ঠিক আছে, কন্ট্রোলার উল্লেখ করার জন্য এইখানে আমি কন্ট্রোলস লিখব। কন্ট্রোলস সেভ। দেখছেন এর আগে আমরা কেন শো করলো না? এখানে বলি নাই যে এটা কন্ট্রোলার থাকবে, জাস্ট ফাইল দিয়ে দিয়ে দিলাম, যেটা আমার ব্যাক এন্ডে থেকে গিয়েছে। কিন্তু এখানে যখনই আমি কন্ট্রোলার দিব তখন এটা প্লে করার অপশন আসবে। ওয়াশ করতে পারবো, ভলিউম কম বেশি করতে পারবো, এখান থেকে টেনে দিতে পারবো, সব কিছু অপশানে এখানে চলে আসবে। হ্যাঁ, এরপরে এখানে কন্ট্রোলস লিখলেই এটা কাজ করবে। এছাড়াও আরও বেশ কিছু ইয়ে আছে, যেমন আমি শেষে যদি এখানে লুপস লিখে দিই, জাস্ট লুপ লিখলাম আমি, লুপ যদি লিখে এটাকে রিলোড দিই তাহলে এটা জাস্ট শেষ হয়ে আবার শুরু হবে। মানে এটা শেষ হবে না কখনো। একবার যদি আপনি প্লে করেন 27 সেকেন্ড বেজে আবার শুরু হবে। এরপরে লুপের সাথে যদি আমি আরেকটি বিষয় অটো প্লে ব্যবহার করি তাহলে কি বিষয়টা দাঁড়াবে? আমি যদি রিলোড দিই, এই পেজে ঢোকার সাথে সাথে এটাকে অটো প্লে স্টার্ট করবে। এই পেজে ঢোকার সাথে সাথে এখানে অটো প্লে হচ্ছে না, আমি কেটে দিয়ে আবার ঢুকতেছি। অটো প্লে হওয়া উচিত। আচ্ছা, আমি যদি এইখানে ব্যবহার করি অটো প্লে, অটো প্লে হচ্ছে না কোনো কারণে। আচ্ছা, একটু দেখে নিই আমি, এটা কোনো কারণে মিসিং হচ্ছে। HTML আমরা সব ট্যাগগুলো দেখে নিই একটু। অডিও, এখানে এরা তো অটো প্লে অপশনই দেয় না। মানে অটো প্লে ব্যবহারই করে না কেন?
এটা তো ঠিকই আছে, আমি যেটা করলাম সেটাই ব্যবহার করলাম, কাজ করলাম না কেন? এটা ঠিকই আছে। কোনো কারণে যেমন এদেরও এটা কিন্তু কাজ করতেছে না, না এবার কাজ করলো। তাহলে এখানে আমরা যা লিখছি ঠিকই আছে, এটাকে অডিও ট্যাগিং করে সোর্স হিসেবে ব্যবহার করছে। আমরা সোর্স হিসেবে ব্যবহার না করে ডিরেক্ট ব্যবহার করছি। দুইটা বিষয় একই, দুইটার বিষয় একই, কিন্তু আমাদেরটা কাজ করতেছে না। আচ্ছা, ওইটা একটা অপশন গেল, এটা কেন কাজ করতেছে না বুঝলাম না। এইখানে যে এইটা যারা এই অডিওটা ব্যবহার করছে, এইখানে আলাদা আছে। আলাদাটা কি, এটা আমি নেক্সট, এই যে অনেক ব্রাউজার, এইখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন। এইখানে যদি আমরা যাই, কই গেল এটা, HTML অডিও, এই যে ব্রাউজার সাপোর্ট বলে একটা অপশন আছে। এইখানে বলে দেওয়া আছে কিন্তু কোন ফরম্যাট কাজ করবে কোন ব্রাউজারে। যেমন গুগল ক্রমে MP3 কাজ করবে, WAV কাজ করবে, OGG কাজ করবে, তিনটা ফরম্যাট আছে। কিন্তু সাফারি ব্রাউজার যেটা ম্যাকে থাকে, এখানে কিন্তু নো বলা আছে, OGG ফাইল ফরম্যাট সাপোর্ট করবে না। আবার মাইক্রোসফট এজেও কিন্তু OGG ফাইল সাপোর্ট করবে না, শুধুমাত্র এজের ক্ষেত্রে এইটা সাপোর্ট করবে, MP3। তার মানে আমার MP3 ব্যবহার করা উত্তম, 1 নম্বর। এখন আপনি যদি চান যে না, আমি ব্রাউজারের জন্য যেহেতু MP3 কোনোটাই করে কোনোটাই MP3 করে না, সেক্ষেত্রে আমি একই ফাইল 3টা ফরম্যাটে ব্যবহার করতে চাই। তো একই ফাইল 3টা ফরম্যাটে ব্যবহার করতে চাইলে আমাদের এইভাবে, এইখানে যেটা ব্যবহার করছে এরা, এইটাকে আমাদের ব্যবহার করতে হবে। কি করব আমরা, এইখানে প্রথমে অডিওটাকে গ্রুপ আকারে, ইমেজে, এর আগে ইমেজে যেমন দেখিয়েছি আমরা, অডিওটাকে গ্রুপ আকারে ব্যবহার করব আমরা। এই যে এই লাইনটা দিয়ে কন্ট্রোল দিলাম, আমি অটো প্লেও দিলাম এবং অডিওটাকে শেষ করব। ঠিক আছে, এই যে এর মাঝখানে আমরা সোর্স আকারে ব্যবহার করব। কিভাবে, প্রথমে আমি সোর্স লিখলাম, সোর্স লিখে আমার সোর্সকে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, সোর্স যদি আমি জেন কোড দিয়ে লিখি, আচ্ছা এটা ওইভাবে আসে না, এটা সোর্স আর সোর্স শেষ করতেছে। ওকে, আমি সোর্স দিয়ে আমার অডিও ফাইলটা উল্লেখ করে দিলাম। অডিও ফাইলকে আমি যদি OGG ফরম্যাটে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন horse.ogg। এখানে কি ওই একই ফাইলের ভার্সন ছিল আলাদা আলাদা, সবই MP3। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই audio.mp3 যেটা আমি ডাউনলোড করেছি, এইটাকে আমি প্রথমে উল্লেখ করে দিলাম, দিয়ে আমাকে টাইপ উল্লেখ করতে হবে। MP3-র বিভিন্ন রকম টাইপ থাকে। বাই ডিফল্ট MP3 যে টাইপ, সেটা হচ্ছে এই যে audio.mpeg। এখানে আমরা যেখান থেকে ডাউনলোড করছি, এখানে কয়েকটা টাইপ দেওয়া আছে, কিন্তু দেখছেন X, MPEG-3, MPEG, MPEG-3, X, MPEG-3, যে কোনো, এটার ভিডিওর ক্ষেত্রে যদি হয় এই দুইটা, আর অডিওর ক্ষেত্রে যদি হয় তাহলে এই দুইটা ব্যবহার করতে পারবো। এই টাইপ ওরা সাপোর্ট করবে, এটা ওরা এখানে বুঝিয়ে দিয়েছে ওটাকে। তো
আমি যদি MPEG-4 একটা ব্যবহার করলাম, নেক্সট আমি একইভাবে এই লাইনটাই কপি করে আমি অডিও ফাইল এইখানে জাস্ট চেঞ্জ করে দিব OGG, আর এখানে ফাইল টাইপ OGG ব্যবহার করব। আর এর নিচে একবারে নিচে আমি টেক্সট লিখে দিলাম। ঠিক আছে, কেন লিখলাম? এই যে দুইটা ফরম্যাট আমি লিখছি, এই দুইটা ফরম্যাটের বাইরে যদি কোনো ফরম্যাট ব্রাউজার যদি সাপোর্ট না করে তাহলে এই মেসেজ আসবে। বুঝাইতে পেরেছি আমি বিষয়টা? যদি ব্রাউজার না সাপোর্ট করে তাহলে এই বাই ডিফল্ট যে মেসেজটা আমি লিখে দিলাম, ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট, এই মেসেজটা আপনাকে শো করবে। আমরা যদি লাইভ ওয়েব পেজে দেখি এখন এটা কেমন দেখায়, দেখছেন এখানে কিন্তু ফাইল আসছে। আমরা দুইটা ব্যবহার করছি, আগেরটা ইয়ে করে দিই। এই যে এটা এখানে আসছে। যদি এই ব্রাউজার MP3 সাপোর্ট না করতো তাহলে এটা ব্যবহার করতো সে, আর যদি এই দুইটার কোনোটাই না সাপোর্ট করে তাহলে সে নাম্বার 3 এটা ব্যবহার করবে। ইমেজের ক্ষেত্রে যেমন দেখিয়েছিলাম ঠিক অডিওর ক্ষেত্রে এরকমই, কিন্তু আমি মাল্টিপল অডিও সিলেক্ট করে দিতে পারি বিভিন্ন ফরম্যাটে। আমরা এখানে MPEG, OGG আর আরেকটি যে ফরম্যাট আছে আমাদের, এটা কি WAV, তিনটার জন্য ট্যাগ এই যে এখানে লিখে দেওয়া আছে, অডিও টাইপ WAV, OGG, MPEG-4। MP3 এর জন্য এটা ব্যবহার করব, OGG এর জন্য এটা ব্যবহার করব, WAV এর জন্য এটা ব্যবহার করব। এই গেল আমার অডিও। এরপরে একইভাবে আমরা কিন্তু ভিডিও ব্যবহার করতে পারি। হ্যাঁ, ভিডিও ব্যবহার করার জন্য অডিওতে যা করেছি আমরা ঠিক একই ট্যাগ, জাস্ট অডিওর জায়গায় আমরা ভিডিও ব্যবহার করব। যেমন এইখান থেকে এই যে এখানে মাল্টিপল ফাইল যখন আসবে তখন এই ট্যাগ ব্যবহার করব, আর যদি সিঙ্গেল ভিডিও ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমার এত কিছু না করে জাস্ট যদি ভিডিও ইউজ করি তাতে কাজ করবে। আমি ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম কম্পিউটারে। প্রথমেই এটা ডাউনলোড করে এরপরে আমি ভিডিওকে যেমন ট্যাগ ব্যবহার করছি ঠিক একইভাবে আমার অডিও যেমন করলাম ভিডিওতে একইভাবে আমি ট্যাগ ব্যবহার করতে পারি। এটাকে আমি মুছে দিলাম। কি করব, VIDO Ctrl-E চাপলে আমাকে কিন্তু শো করবে। এখন আমি যে ভিডিও ফাইলটা নিলাম, এই ভিডিও ফাইলের নামটা এটা যা আছে নাম আমি তাই কপি করে নিয়ে এখানে আমি ব্যবহার করব। এখানে স্পেস আছে অনেক, এই স্পেস থাকলে কিন্তু প্রবলেম তৈরি করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি স্পেসটা যেন না থাকে ভিডিও লিখে দিলাম। এখান থেকে .video.mp4। এখন এটাকে যদি রান করি আমি, বেশি চলে, দেখছেন ভিডিও আসছে কিন্তু ক্লিক করতে পারছি, এটা ছবি আকারে চলে আসছে। কারণ কি, আমি একটু এইখানে বিআর দিয়ে আমি স্পেস দিয়ে দিয়ে এক লাইনে চলে আসছে। এইখান থেকে আমরা কন্ট্রোল লিখি নাই, কন্ট্রোল না লিখার জন্য এই প্রবলেমটা হয়েছে। তাহলে এখান থেকে আমি কন্ট্রোল যদি লিখি, এরপর সেভ দিই, এই যে প্লে করতে পারবো। এখন আসে ভিডিও সাইজ একটা বিষয়। সাইজটা এতটুক শো করছে কেন? কারণ আমি কোনো সাইজ উল্লেখ করে দিই নাই। ঠিক আছে,
এইখানে আমি ইচ্ছা করলে সাইজ উল্লেখ, অডিওর ক্ষেত্রে তো আর সাইজ কন্ট্রোল করার কোনো প্রয়োজন নাই, কিন্তু ভিডিওর ক্ষেত্রে তো সাইজ একটা বিষয় আছে, তাই না? এইখান থেকে আমি প্রথমেই ওই যে যেমন কন্ট্রোলস লিখছি, ওই কন্ট্রোলের মতোই আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এখানে কন্ট্রোলসের আগে আমি উইথ এবং হাইট যদি উল্লেখ করে দিই, তাহলে যে উইথ হাইট উল্লেখ করে দিব আমি, আমার ভিডিও উইথ হাইট ওইটাই হয়ে যাবে। এখন এটাই ছিল বেসিক উইথ হাইট। আমি এটাকে বাড়িয়ে দিই 300-র জায়গায় আমি যদি 520/340 করে দিই, সেভ দিলাম, রিলোড দিই, দেখছেন ভিডিও বড় হয়ে গেছে। এটাই হচ্ছে বিষয়। এখানে লুপ, যেটা লুপ কাজ করবে, কিন্তু একটা কারণ হতে পারে কাজ না করার, যে আমরা এটা লোকাল সার্ভারে ব্যবহার করতেছি, এই জন্য কাজ করতেছে না হয়তো। লুপ কাজ করার কথা। এখানে লুপের জন্য ট্যাগ হচ্ছে এটাই। আপনারা লাইভ প্রজেক্টে লুপ দিয়ে দিবেন, এখানে লুপ কাজ করবে। অথবা অটো প্লে যদি দিই আমি, এটাও কিন্তু একইভাবে কাজ করবে। এখানে কোন কারণে এটা করতেছে না আমি বুঝতে পারতেছি না আসলে। নর্মালি এইখানেও যদি এদের থাকে অডিও ভিডিওতে, এখানে যে কন্ট্রোল দিয়ে রাখছে, অটো প্লে দিলে এটা কাজ করবে। এখানে অটো প্লে অপশনও আছে। এখানে ভিডিওর ফরম্যাটের ক্ষেত্রে এই যে 4টে ফরম্যাট, 3টা ফরম্যাট কাজ করবে, এবং কোন ব্রাউজারে কোনটা কাজ করবে এখানে উল্লেখ করে দেওয়া আছে। যেহেতু MP4 সব ব্রাউজারে কাজ করে, তাহলে আমরা MP4 কে ব্যবহার করব। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন, আপনার দেখে নিজেরা ট্রাই করবেন, তাহলে হবে। কারণ সবগুলো ডিটেলস বোঝাইতে গেলে অনেক সময় ব্যাপার। এই গেল আমার ভিডিও নিয়ে কাজ। হ্যাঁ, এরপরে আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে ক্যাপশন। আমরা ক্যাপশন ব্যবহার করি না ভিডিওতে। আমরা ইউটিউবে যদি কোনো ভিডিও প্লে করি, তাহলে আমাদের ওইখানে অপশন দিয়ে দেয় ক্যাপশন, যেটা বলতেছিলাম HTML ক্যাপশন। হ্যাঁ, ক্যাপশনটা কি? আমরা ভিডিওতে ইউটিউবে দেখি এখানে সিসি অপশন থাকে। সিসিতে ক্লিক করলে আমরা যে ভিডিও যে কথা আছে ওইটাকে আমরা ইংলিশে কিংবা অন্য ল্যাঙ্গুয়েজে দেখতে পারি। ঠিক আছে, তো একইভাবে আমরা যদি আমাদের যে ভিডিওটা ব্যবহার করলাম এখানে, এটাতেও কিন্তু ক্যাপশন দিতে পারি। ক্যাপশন দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ভিডিওর যে ট্যাগটা আমরা ব্যবহার করেছি এখানে, এইখানে আরেকটি ট্যাগ ব্যবহার করব, ট্র্যাক। হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স, এটা খুব একটা বেশি দরকার হয় না, জাস্ট আপনাদের আমি বোঝানোর জন্য এটা ব্যবহার করতেছি, ট্র্যাক। হ্যাঁ, এইখানে ভিডিও যেমন করছি আমরা সোর্স, এখন এইখানে কি দিতে হবে আমার? আমরা যদি এই ভিডিওটাকে ব্যবহার করতে চাই ক্যাপশনে, তাহলে আমাদের ক্যাপশন ফাইল তৈরি করে নিতে হবে। ক্যাপশন ফাইল তৈরি করে নেওয়ার জন্য আমি এক্সাম্পল একটা রাখছি এখানে, এই যে vtt.vtt নামে একটা ফাইল। আমরা ফাইল যদি এডিটে যাই, দেখেন আমরা যে দেখি সাবটাইটেল, যে কোনো মুভির জন্য ডাউনলোড করে ব্যবহার করি, এই সাবটাইটেলগুলো কিন্তু এইভাবে তৈরি করা হয়। এন্ড কত সেকেন্ড থেকে কত সেকেন্ড এই কথাটি বলবে, এভাবে প্রত্যেকটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং ফাইলটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এইটাকে আমরা .vtt দিয়ে সেভ করব। এই যে .vtt, আমি একটি ফাইল তৈরি করে রেখেছি, জাস্ট এইটা দিয়ে যদি আমি দেখাই, তাহলে এখান থেকে সোর্স, এটার দরকার নাই, এইটা ক্লোজ না করলেও চলবে।
সোর্স আমি কি লিখব, sub sub.vtt। হ্যাঁ, এইখান থেকে আমি যদি সেভ করে দিই এটাকে, কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, এর কারণ কি, এরও নির্দিষ্ট কিছু কন্ট্রোলার আছে। ঠিক আছে, কন্ট্রোলারগুলো কি, কন্ট্রোলারগুলো আমাকে লিখে দিতে হবে। প্রথম যেটা সেটা হচ্ছে কাইন্ড অ্যাট্রিবিউটটা, কাইন্ড কি ক্যাপশন। ঠিক আছে, নেক্সট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে আমাকে, সেটা হচ্ছে লেভেল। লেভেলটা হচ্ছে আমার যে অ্যাট্রিবিউটটা লিখছি আমি, এই অ্যাট্রিবিউটের নাম কি হবে, যেটা আমি এই যে এখানে ব্যবহার করতেছি, এটার নাম কি হবে। আমি নামটা যদি লিখতে চাই তাহলে এখানে লিখব লেভেল ইংলিশ লিখলাম আমি। এটা আপনার মতো কিন্তু লিখতে পারেন, এটা লেভেল, এটা জাস্ট কিছুই না, এটা লেভেল, যে আমার অ্যাট্রিবিউট যখন ক্লিক করব এটার নাম কি হবে। এরপরে আমি দিব ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সোর্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এরপরে আমরা এই যে ব্যবহার করলাম, এই ব্যবহারটা, এই যে ল্যাঙ্গুয়েজ, এইটাকে আমি ডিফল্ট আকারে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এখানে আমি ডিফল্ট লিখে দিব। দিয়ে এখন যদি সেভ দিই, আমি পেজকে রিলোড করি, এই ভিডিওতে আসতেছে না, আজকে কি সব উল্টা পাল্টা হয়ে গেছে। এখানে যা লিখছি সব ঠিক আছে, তো আসলো না। এখানে সোর্স অপশন আসবে, ক্লিক করার অপশন, এত কিছু মনে রাখায় মুশকিল। এলিমেন্ট ঠিক আছে, এখানে লেভেল কাইন্ড, এখানে কি ক্যাপশন লিখে আসলো না, এরা সাবটাইটেল লিখছে। এটা যদি ব্যবহার করি, এই লাইনটাই ব্যবহার করলাম আমি। ওদের আরেকটা ভুল করছি ছোট্ট, এটা হচ্ছে ভিডিওটা এর মধ্যে রাখতে হবে। আমরা ভিডিও শুরু করলাম, ভিডিও ফাইল দেওয়ার পর আমাকে যে সাবটাইটেল ব্যবহার করব আমি, সেই সাবটাইটেল দেওয়ার পর, সাবটাইটেলটা দেওয়ার পর আমাকে কিন্তু এখানে শেষ করতে হবে। ফাইলের নাম কি দিয়ে রাখছি আমি, সাব আর ইংলিশ। আচ্ছা, ট্র্যাক ডাবল যে, এই যে এবার ঠিক আছে, এবার আসছে দেখছেন, এই যে ক্যাপশন, ক্যাপশন অন করে দিলাম। তো এই ভিডিওর সাথে ক্যাপশন কাজ করতেছে না, এই যে এখানে কি অপশনটা আসছে, কিন্তু কি কারণে কাজ করতেছে না ওরাই ভালো জানে। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদের আরেকবার দেখাবো,
দেখাবো না, আমি এটাকে ভিডিও করে আপনাদের দিয়ে দিব, এটা আপনাদের সুবিধা হবে। কারণ আবার ক্লাসে এটা নিয়ে এটা একটু প্রবলেম হচ্ছে কোনো কারণে। তো মূল বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো? যদি ট্রাই করেন তাহলে নিজেরা ট্রাই করলে এটা ক্লিয়ার হয়ে যাবে, আর না হলেও আমি এটাকে একটা ছোট্ট ভিডিও করে আমি এটাকে দিয়ে দিব। এখানে ক্যাপশন অপশন আসতেছে কিন্তু কাজ করছে না কোনো কারণে। ঠিক আছে, এটার উপর ক্যাপশনের উপর আমি একটা ভিডিও করে আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট বিষয় দেখাবো আজকে, সেটা হচ্ছে ইউটিউবের যে কোনো ভিডিও যদি আমরা আমাদের ওয়েবসাইটে আনতে চাই, হ্যাঁ, একেবারে ইজি। এইখানে এই ভিডিওগুলো এখন আর ব্যবহার হয় না, ঠিক আছে, এই জন্য এটা কখনোই প্র্যাকটিস করা হয় না, এই জন্য আজকে একটু গুলিয়ে ফেললাম। যাই হোক, এটা আমি আপনাদের ভিডিও করে দিব। এটা আর ব্যবহার হয় না, এটা হচ্ছে ওল্ড আমলের, যেই সময় আপনার ইউটিউব ছিল না, ইউটিউব ব্যবহার কম হতো, সেই সময়ের জন্য। বেশিরভাগই এখন যেটা ব্যবহার হয়, ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে সেটাকে ডিরেক্ট ব্যবহার করা। হ্যাঁ, তো আমি এই চ্যানেলে ঢুকছি, আমি যে কোনো ভিডিও, সাপোজ এই ভিডিওটা আমি ব্যবহার করতে চাচ্ছি, এটা যদি আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে চাই, তাহলে কি করব, আমি এইখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করব। এইখানে দেখতে পাবেন ইমবেড। হ্যাঁ, ইমবেডে যদি ক্লিক করেন, এইটা অটো আইফ্রেম জেনারেট করে ফেলবে একটা কোড। এই যে এই কোডটা জাস্ট আমরা নিয়ে এসে এইখানে পেস্ট করব। শুরু হয়েছে কি আইফ্রেম দিয়ে। আইফ্রেম হচ্ছে থার্ড পার্টি কোনো কিছু অ্যাটাচ করার জন্য। হ্যাঁ, এখন আমরা যদি ভিডিও অ্যাড করি, এখান থেকে কি ব্যবহার হয়েছে, প্রথমে আইফ্রেম দিয়ে আমাকে ভিডিওর উইথ এবং হাইট, এরপর সোর্স ইউটিউবের যে লিঙ্কটা, হ্যাঁ, এরপর ফ্রেম বর্ডার 0। ফ্রেম বর্ডার 0 বলতে এর আশেপাশে কোনো আমার যে ফ্রেমটা আছে সে কোনো ফ্রেম বর্ডার হবে না। এখানে 0 না দিয়ে যদি আমি 1 দিই, এখন এটাকে সেভ করলাম, আমি সেভ করার পর রিলোড দিই, আসছে কোথায়, এই যে এই পাশে অটো বর্ডার তৈরি হয়েছে, এখানে দেখা যাচ্ছে না, এই যে 1 দেখছেন, আমি একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে 5 দিয়ে দিলাম, রিলোড দিই, এখন দেখতে পাচ্ছেন রিলোড হওয়ার সময় বর্ডার, এই যে একটা বর্ডার আসতেছে চারপাশ দিয়ে। এটাকে যদি আমি 0 করে দিই অথবা এই অংশটুকু নাই করে দিই, তাহলে ওই বর্ডারটা আর আসবে না। ইউটিউব আমার প্রবলেম করতেছে আজকে প্রচন্ড। আচ্ছা, এখান থেকে আমি বিআর দিয়ে, এরপরে আরো বেশ কিছু অপশন ব্যবহার করছে, দেখেন, অ্যালাউ অ্যাক্সিলেটর, অ্যালাউ অ্যাক্সিলোমিটার, অটো প্লে, এটাও ব্যবহার করছে, ক্লিপবোর্ড, হোয়াইট, ইনক্রিপ্টেড মিডিয়া, বেশ কিছু অপশন এগুলো ব্যবহার করা হয়েছে। সব কিছুই কিন্তু আইফ্রেমের অংশ, যেগুলো আমার আসছে কোথায় থেকে, এইখান থেকে। হ্যাঁ, এখান থেকে যদি শো প্লেয়ার কন্ট্রোল আমি তুলে দিই, তাহলে কিছু অপশন চলে যাবে এখান থেকে। আমি যদি আবার এটাতে ক্লিক করি, দেখেন কিছু অপশন অ্যাড হচ্ছে। ঠিক আছে, এরপর এটা যদি দিই আমি, কিছু অপশন অ্যাড হবে। এছাড়াও আমরা যদি এপিআই রেফারেন্সে যাই, আরও বেশ কিছু অপশন আছে। তবে মোট কথায় যেটা, সেটা হচ্ছে যে এইখান থেকে আমি যদি এটাকে কপি করে ওয়েবসাইটে দিয়ে দিই, তাহলে এটা কাজ করে ফেলবে। হ্যাঁ, এছাড়াও আইফ্রেমের আরেকটি ব্যবহার যদি দেখাই, আমি আইফ্রেম লিখলাম, আমি লিখে সোর্স, এইটার মধ্যে আমি চাচ্ছি আমি অন্য আরেকটা ওয়েবসাইট এখানে দেখাবো। তাহলে কি করব, আমি
সাপোজ W3 স্কুল, এটার যদি লিঙ্কটা আমি নিয়ে এই সোর্সে দিয়ে দিই, দিয়ে আমি যদি আইফ্রেম ক্লোজ করে দিই, ঠিক আছে, এইটাকে আমি রিলোড দিলে কি ঘটনা ঘটবে দেখেন, দেখছেন এখানে কিছু একটা আসার চেষ্টা করতেছিল, রিফিউজ টু কানেক্ট শো করতেছে। তার মানে এই ওয়েব পেজটা এইখানে আমি যদি কানেক্ট করতে চাই তাহলে কিন্তু এইটাও কানেক্ট করতে পারবো। এইটাকে জাভাস্ক্রিপ্ট এখানে আপনার কানেক্ট হতে দিচ্ছে না। এগুলো ওয়েবসাইট থেকে আইফ্রেমিং অপশন বন্ধ করা থাকলে এই প্রবলেমটা দেখা যায়। যেগুলো ওয়েবসাইটে আইফ্রেমিং বন্ধ করা নাই সেটা এখানে ইজিলি শো করবে। হ্যাঁ, যেমন ইউটিউবে আইফ্রেমিং অপশন অ্যাক্টিভ আছে, এজন্য ইউটিউবে কোনো প্রবলেম হচ্ছে না। এখানে এরা যা করছে, এরা এখান থেকে এটাকে বন্ধ করে রাখছে, এই জন্য এটা শো করতেছে না। তবে এদের আইফ্রেম পেজে যদি আমি দেখি, আইফ্রেম কোথায় গেল, এই যে HTML আইফ্রেম, এই যে এখানে কিন্তু এদের শো করতেছে, কারণ এরা সেম ওয়েবসাইটে ব্যবহার করছে। এটার মূল অংশ কিছুই না, শুধুমাত্র আমি আইফ্রেম ব্যবহার করব, উইথ এবং হাইট কন্ট্রোল করে দিতে পারি, আর টাইটেলটা হচ্ছে আমার আইফ্রেমের যে টাইটেল সেটাই। ঠিক আছে, এখানে হাইট এবং উইথ যদি আমি উল্লেখ করে দিই আমার এইখানে, তাহলে ওই যে হাইট এবং উইথটা আমি দিব, সে হাইট এবং উইথই কিন্তু শো করবে। আপনারা যখন ট্রাই করবেন, এই ওয়েবসাইট ছাড়া অন্য ওয়েবসাইট ট্রাই করেন, এই যে দেখছেন বড় হয়ে গেছে। এখান থেকে হাইট আমি যদি অটো করে দিই তাহলেও আলাদা অপশন দেখাবে, এই যে এটার সাথে হাইট অটো শো করবে। এরকম অন্য ওয়েবসাইট যদি W3 স্কুল না নিয়ে আমি যদি অন্য কোনো সাইট নিয়ে সাপোজ এইটা যদি ব্যবহার করি, দেখি কি হয়। এটাও আসতেছে না, রিফিউজ টু কানেক্ট। এখন বেশিরভাগই আইফ্রেম এইভাবে মূল ওয়েবসাইট আসে না, এটার জন্য আলাদা কিছু কোডিং অপশন আছে। কারণ কোডিংগুলো আমরা এখন দেখব না, কারণ কি আমরা ওয়ার্ডপ্রেসে যখন আইফ্রেমিং করব এগুলো কিছুই প্রয়োজন হবে না, কারণ ওয়ার্ডপ্রেসে কোডিংগুলো দেওয়াই থাকে ভিতরে। এখানে একটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাবে এই প্রবলেম। তো এটা আমরা এখন দেখব না, আমরা শুধু দেখলাম যে আইফ্রেমটা কিভাবে কাজ করে। ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে কাজ করতেছে, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেও একইভাবে এটা কাজ করবে। আমি যদি এক্সাম্পল হিসাবে একটু দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে index.html, হ্যাঁ, আমি সোর্সে যদি এই লিঙ্কটা ব্যবহার করি, এটাকে রিলোড দিলাম, দেখছ আসছে আমার পেজটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখন হাইট উইথ কন্ট্রোল করে দিই, আমি হাইট দিলাম অটো, উইথটা দিলাম 300, এখানে আছে 300 জায়গায় আমি উইথকে বাড়িয়ে 600 করে দিলাম, আরও বেশি দিই 800 দিলাম। এখন এটাকে যদি রিলোড দিই, এই যে ঠিক আছে, আমি হাইটকে বাড়িয়ে দিতে পারি, হাইট 600 দিলাম, এই যে এটার সাথে ট্যাগিং হয়ে আছে, ওই জন্য উপরে নিচে যাচ্ছে না। মানে এটা আলাদাভাবে আমরা যদি ব্যবহার করতাম, এইখানে এই আইফ্রেমের সাথে না দিয়ে আমরা যদি বিআর দিয়ে দিই এখানে, তাহলে এটা নিচে চলে আসবে, এই যে ঠিক আছে। এখানে আমি আরেকটা পেজকে আমি এখানে নিয়ে চলে আসতে পারি, যে কোনো ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের মধ্যে আমি শো করাইতে পারি এইভাবে। এটাই হচ্ছে আইফ্রেম। এখানে ভিডিও হতে পারে এবং অন্য কোনো ওয়েবসাইটে কন্টেন্টও হতে পারে। যেমন google.com কাজ করে কিনা দেখি আমরা। এইগুলো আসতেছে না।
আচ্ছা HTTPS টা তুলে দিই, যদি এগুলো আসবে না, ওই যে it may be moved, edit or delete, এগুলো আগে কাজ করতে ইজিলি, এখন কি করছে এরা এগুলোরই মানে এই কাজ করলে কি হয়, যখন এটা কোনো ওয়েবসাইটে থাকবে ওই ওয়েবসাইট লোড করার সময় এই ওয়েবসাইট থেকে রিসোর্স নেয়, এতে এসইওর রেজাল্ট খারাপ আসে, প্লাস ওই যে ওয়েবসাইট ওটার উপর প্রেশার পড়ে। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া আছে এখন।